9 মাসে আটা ময়দার দাম বেড়েছে 25%। আমদানিতে মহামারীর প্রভাব বলছেন ব্যবসায়ীরা। একে অপরকে দুষছেন আমদানিকারক, ডিলার, পাইকাররা। উৎপাদন সব জায়গায় ভালো, একটা দেশে খারাপ হচ্ছে তাই দাম বেড়ে যাবে তা না, এগুলোর অস্থিরতার কারণে সব। যারা অ্যাকচুয়ালি আমদানিকারক বা যারা উৎপাদন কারক তারাই মার্কেট নিয়ন্ত্রণ করে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে চলছে রিক্রুটিং এজেন্টদের মানববন্ধন। মানব পাচার আইন সংশোধনের দাবি। নদী ও সাগরে মৎস্য আহরণে 3 সপ্তাহের নিষেধাজ্ঞা শুরু মধ্যরাতে। প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষার উদ্যোগ, খাদ্য সহায়তার দাবি জেলেদের। শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছে আমি সাইফুদ্দিন রবিন। 9 মাস ধরে চড়ছে আটা ও ময়দার দাম। চলতি বছরের জানুয়ারির তুলনায় দর বেড়েছে প্রায় 25%, অথচ এর কোনো যৌক্তিক কারণ নেই। পাইকারদের দাবি, চাহিদার তুলনায় অর্ধেক পণ্য দিচ্ছে ডিলাররা, বড় ক্রেতা ফিরিয়ে দিচ্ছেন অনেকেই। যদিও সংকটের জন্য আমদানিকারকদের সিন্ডিকেটকে দুষছেন ডিলাররা। কানাডা, অস্ট্রেলিয়া ও ইউরোপে উৎপাদিত গম আসে বাংলাদেশে, কিন্তু মহামারীর শুরু থেকেই যোগানে ঘাটতি। কারণ বাড়তি লাভের আশায় গম মজুত করছেন বিদেশের চাষিরা। যোগ হয়েছে জাহাজের বাড়তি খরচও। যদিও এশিয়ার অন্যান্য দেশে গমের উৎপাদন স্বাভাবিক, পণ্য আমদানির সুযোগ আছে সেখান থেকেও। তারপরও 6 মাস ধরে আটা ময়দার বাজার ঊর্ধ্বমুখী। দাম বাড়ছে ধীরে ধীরে কয়েক দফায়। সবশেষ অবস্থা, প্রতি কেজি আটার জন্য গুনতে হচ্ছে 40 টাকা। জানুয়ারিতে যা ছিল 28 টাকার আশপাশে। একই অবস্থা ময়দার দরে। চলতি বছরের শুরুর তুলনায় পণ্যটির দাম বেড়েছে কেজিতে প্রায় 10 টাকা। ফলাফল, আড়তে আগের মতো নেই বস্তার সারি। কিছু পাইকারের গুদামে ময়দা মিললেও আটা নেই বললেই চলে। খোলা পণ্য বিক্রি হচ্ছে হাতে গোনা দোকানে। ব্যবসায়ীদের দাবি, হঠাৎ রেস্তোরাঁ খোলায় আটা ময়দার চাহিদা পড়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, তাহলে কয়েক মাস ধরে দাম কেন বাড়ল? করোনায় হোটেলগুলো বন্ধ ছিল, এখন তো মনে করেন সমস্ত কিছু খোলা, চাহিদা তো বাড়বি। আমাদের যেখানে 300 বস্তা মাল আসতো সেখানে এখন আসে 100-150 এরকম। যারা অ্যাকচুয়ালি আমদানিকারক বা যারা উৎপাদন কারক তারাই মার্কেট নিয়ন্ত্রণ করে। তাদের কাছে যদি প্রেসার ক্রিয়েট করে তাহলেই সব কিছু বাজার নিয়ন্ত্রণে আসবে। যদি 1 টাকার মাল 2 টাকায় কেনে, আমার মনে হয় এটা সবচেয়ে উপর মহল ছাড়া কেউ পারবে না। তাদের হয়তো বা 2 বেলা খেতে হবে, 3 বেলা খাওয়ার সুযোগ নেই। পণ্য নেই আমদানিকারক ও ডিলারদের কাছেও। তাদের যুক্তি, কোরবানি ঈদের পর ভুসির দাম কমলে তার প্রভাব পড়ে আটা ময়দার বাজারে। তার উপর নানা জটিলতায় করোনাকালে গম আমদানি কম হয়েছে। অ্যাকচুয়ালি গমের দাম বাড়ার কিন্তু কোনো কারণ নাই। উৎপাদন সব জায়গায় ভালো, একটা দেশে খারাপ হচ্ছে তাই দাম বেড়ে যাবে তা না, এগুলোর অস্থিরতার কারণে সব। রাশিয়া বা ইউক্রেন থেকে যে গমগুলো আসে সেগুলো অনেক হাই রেট ছিল, বুকিং মানে অনেক হাই রেট ছিল। মাঝখান দিয়ে ইন্ডিয়া থেকে আমরা কিছু কম দামে গম পেয়েছিলাম, কম দামে বলতে বাজার দামে আর কি কিছু গম পেয়েছিলাম, সেটাও এখন দিচ্ছে না, ইন্ডিয়া বন্ধ করে দিচ্ছে। ক্রেতারা বলছেন, গম জাতীয় পণ্যের চাহিদা বাড়ায় দেশেই এখন উৎপাদন বাড়ানোর উদ্যোগ নেওয়া উচিত। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। আটা ময়দার মূল্য পরিস্থিতি জানতে যাচ্ছি নারায়ণগঞ্জে সহকর্মী আমির হোসেন স্মিথের কাছে। স্মিথ, আটার বাজার নৈরাজ্যের আর কি কারণ জানতে পেরেছেন? বাজার স্থিতিশীল রাখার চ্যালেঞ্জ কি কি? রবিন, আপনি ঠিকই বলেছেন যে আটার দাম কিন্তু গত 1 সপ্তাহ বা তার 15 দিনের ব্যবধানে কিন্তু লাফিয়ে লাফিয়ে বাড়ছে। আমি এই স্থানীয় বাজারের ক্রেতাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে আন্তর্জাতিক বাজারে শুধুমাত্র অস্ট্রেলিয়াতে গমের উৎপাদন কিছুটা কম হয়েছে, সেটি 30% মতো। এছাড়া অন্য যে রাষ্ট্রগুলো আছে, আর্জেন্টিনা, ব্রাজিল সহ বিভিন্ন যে রাষ্ট্রগুলো আছে, সেখানে কিন্তু গমের উৎপাদন ভালো হয়েছে। কিন্তু তারপরও কেন দাম বাড়ছে? আন্তর্জাতিক বাজার থেকেই দাম বাড়িয়ে দেওয়া হচ্ছে। এবং বাংলাদেশে যারা মিল মালিক আছেন, যারা বিভিন্নভাবে চট্টগ্রাম থেকে সরাসরি আমদানি করেন বা চট্টগ্রামের ব্যবসায়ীরা আমদানি করেন, তাদের মধ্য থেকে কিন্তু একটা সিন্ডিকেটের আভাস আমরা পাচ্ছি, যে সিন্ডিকেটটি কোভিডকে সামনে রেখে তারা কিন্তু গমের দাম বাড়িয়ে দিয়েছে। যে কারণে 900 টাকার গম এখন কিন্তু বিক্রি হচ্ছে 1420 টাকায়, যে কারণে আটার দাম কিন্তু 1000 টাকার আটা কিন্তু এখন বিক্রি হচ্ছে 1500 টাকায়। অর্থাৎ ব্যবসায়ীরা বলছেন যে তারা মূলত এই নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ থেকে দেশের প্রায় 34টি এলাকায় কিন্তু আটা ময়দা সরবরাহ হয়, কিন্তু সেখানে
তারা অনেক জায়গায় মিল মালিকরা, যে ছোট ছোট মিল মালিক আছেন, তারা গম পাচ্ছেন না, কারণ তারা 50 টন গমের ডিউ কাটলে তারা পাচ্ছেন 20 টন বা 30 টন, যে কারণে তাদের কিন্তু একদিন বা এক বেলা করে তাদের মিল চালাতে হচ্ছে। তারা বলছেন যে আন্তর্জাতিক বাজারের এই দাম বৃদ্ধির অজুহাত তুলে চট্টগ্রাম এবং বড় বড় মিল মালিকরা সিন্ডিকেট করে এই বাজারে কিছুটা ক্রাইসিস সৃষ্টি করেছেন, এবং যে কারণে গমের দাম বাড়ছে। আর গমের দাম বাড়ার কারণে কিন্তু আটা ময়দার উপরে সেই প্রভাব পড়ছে বলে তারা জানিয়েছেন। রবিন, ধন্যবাদ সহকর্মী আমির হোসেন স্মিথ। রিক্রুটিং এজেন্টদের মানব পাচার আইনের আওতার বাইরে রাখার দাবি জানিয়েছেন জনশক্তি রফতানিকারকরা। বলছেন বিএমইটির ছাড়পত্র নিয়ে তারা বিদেশে কর্মী পাঠিয়ে থাকে, এজন্য প্রচলিত সব ধরনের বিধি মানা হয়। তারপরেও অনেকে মানব পাচার আইনে মামলা করে জনশক্তি রফতানিকারকদের হয়রানি করছে। এই আইন অবিলম্বে সংশোধনের দাবিতে সকালে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে মানববন্ধনের আয়োজন করে রিক্রুটিং এজেন্টরা। জনশক্তি রফতানিকারকরা বলেন, বৈধভাবে বিএমইটি স্মার্ট কার্ড গ্রহণ করে কর্মী পাঠানো হচ্ছে, যা কোনোভাবেই মানব পাচার হতে পারে না। যদি প্রবাসী কোনো কর্মী অভিযোগ করেন, তা অভিবাসী আইনের আওতায় এনে বিচার করা উচিত। ঐক্য পরিষদের সভাপতি টিপু সুলতান বলেন, যারা অবৈধভাবে নদী, সাগর ও সীমান্ত দিয়ে জনশক্তিকে বিদেশে পাঠায়, তাদের অবশ্যই মানব পাচার আইনের আওতায় আনতে হবে। বৈধভাবে যারা স্মার্ট কার্ড নিয়ে, আমাদের মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে, বিএমইটির স্মার্ট কার্ড নিয়ে যারা বিদেশে কর্মী প্রেরণ করেছে, তাদেরকে আজকে মানব পাচার মামলায় একের পর এক জেলে নিক্ষেপ করা হচ্ছে। শত শত মালিকবৃন্দকে জেলে দেওয়া হচ্ছে, আমাদের কর্মকর্তা কর্মচারীদেরকে জেলে দেওয়া হচ্ছে। আমরা তার প্রতিবাদে আজকে এখানে সমবেত হয়েছি, মানববন্ধন করেছি। মানব পাচার আইন সংশোধনের দাবিতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে মানববন্ধনের আয়োজন চলছে রিক্রুটিং এজেন্টদের। সেখানে আছেন সহকর্মী আলমগীর হোসেন, যাচ্ছি তার কাছে। আলমগীর, আর কোন কোন দাবি তুলে ধরছেন রিক্রুটিং এজেন্টরা? সাইফুদ্দিন রবিন, আমি আপনাকে তাদের দাবির প্রেক্ষাপটের আগে যদি একটু বলি, আসলে যারা রিক্রুটিং এজেন্সির মালিক রয়েছেন তাদের বিরুদ্ধে আসলে বেশিরভাগ যে মানব পাচার আইনের ব্যবস্থা নেওয়া হয়েছে তা সবই কিন্তু প্রায় নারী কর্মী প্রেরণকে কেন্দ্র করে, যারা আসলে ওই দেশে যে নির্যাতনের শিকার হয় এরপরে আসলে ফিরে আসেন এবং তারপরে যখন তারা আইনের আশ্রয় নেয় তাদেরকে এই মানব পাচার আইনের ব্যবস্থা নেওয়া হয়। কিন্তু রিক্রুটিং এজেন্সির যারা মালিক রয়েছেন তাদের দাবি হচ্ছে যে সরকারের সব ধরনের নিয়ম কানুন পরিপালন করেই তারা কিন্তু কর্মী পাঠায় এবং তারা কোনো অবৈধ পন্থায় আসলে কর্মী প্রেরণ করেন না, যে কারণে আসলে তাদেরকে অভিবাসী আইনে তাদের বিচার করার দাবি জানান এবং তারা কোনোভাবেই মানব পাচার আইনে যেন তাদেরকে বিচার করা। মা ইলিশ রক্ষায় মধ্যরাত থেকে শুরু হচ্ছে মাছ ধরায় নিষেধাজ্ঞা। আগামী 25 অক্টোবর পর্যন্ত নদী কিংবা সাগরে ধরা যাবে না ইলিশ। এ সময়ে সরকারি খাদ্য সহায়তা নিশ্চিতের দাবি জানিয়েছে বরগুনার জেলেরা। আশ্বিনের ভরা পূর্ণিমা আর আমাবস্যাকে ইলিশের সর্বোচ্চ প্রজনন মৌসুম হিসেবে ধরা হয়। বছর ঘুরে আবারও এসেছে সেই সময়। আজ থেকে 25 অক্টোবর পর্যন্ত টানা 22 দিন বন্ধ থাকবে ইলিশ শিকার। ফলে জাল গুটিয়ে বাড়ি ফিরেছে উপকূলীয় এলাকার জেলেরা। মাছ ধরা বন্ধ থাকায় আগামী দিনগুলো সংসার চালানো নিয়ে দুশ্চিন্তায় বরগুনার জেলেরা। আমরা যে কি খাবো কি পরবর্তীতে আমরা বুঝতে পারছি না। এবারে টাকা পাইছি মাত্র 11,000 টাকা। 11,000 টাকা তো আমাদের ওষুধ পানি পকেট খরচ হয় না। সরকারের 20 কেজি চাল দেন, এতে আমাকে কিছু হয় না। আবার দেয়, এতে আমাকে কিছু হয় না। সংসারে 7 জন মানুষ। জালপাল্লা গুছাই রাখতেছি, ভোট মারামত করতে হইবে এবং মেশিং টেক্সিং গুছাইয়া আবার অবরোধের পরে আবার সাগরে নামব। ব্যবসায়ীরা বলছেন, নিষেধাজ্ঞা কিছুদিন পিছিয়ে দিলে মা ইলিশ রক্ষা কার্যক্রম আরও সফল হতো। গবেষকরা কিভাবে গবেষণা করছে বুঝতে পারি না, কারণ বর্তমানে যে মাছ আছে মাছে খুবই ডিম কম। আরও একটু গবেষণা করিয়া সঠিক সময় বের করা উচিত ছিল। মানে আমরা তো প্র্যাকটিক্যাল, আমরা এখন ইলিশের অবস্থাটা যে দেখি যে আসলে মানে 2-4টা ছাড়া সকল ইলিশেরই ডিম নাই। শেষ সময় ধরা পড়া ইলিশ বাজারজাত ও বিক্রিতে যেন কোনো আইনগত সমস্যা না পড়ে সেদিকে নজর দেওয়ার দাবি তাদের। অবরোধ বললে মনে করেন 1-1.5 ঘন্টা লেট করলে এই মাছ আর বিক্রি করা সম্ভব না। পুলিশ প্রশাসনের কাছে দাবি আমাদের গাড়িগুলো যেন ঠিক টাইম মতন পৌঁছতে পারে। নিষেধাজ্ঞার সময়ে নিবন্ধিত জেলেদের 20 কেজি করে চাল দেওয়ার কথা রয়েছে।
সিয়াম মিন্তে মাহফুজ, যমুনা নিউজ। হিলির আমন ধানে দেখা দিয়েছে পাতা পচা ও মাজরা পোকার আক্রমণ। নানা রকম কীটনাশক ছিটিয়েও সুফল না মেলায় দুশ্চিন্তায় চাষিরা। কৃষি বিভাগের থেকেও সঠিক পরামর্শ পাচ্ছেন না বলে অভিযোগ তাঁদের। তবে অভিযোগ অস্বীকার করে কৃষি বিভাগ বলছে, কৃষকদের প্রতিনিয়ত সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে। হিলির বিস্তীর্ণ মাঠ জুড়ে আমনের ফলন, কয়েক সপ্তাহ পরেই বের হবে ধানের শীষ, অথচ এর আগেই পোকার আক্রমণ। ক্ষেতের ফলন জুড়ে বাসা বেঁধেছে পচারি, মাজরা সহ বিভিন্ন ধরনের পোকা। শুকিয়ে যাচ্ছে পাতা, মরে যাচ্ছে গাছ। বিপাকে পড়েছেন আমন চাষিরা। পচারি, তারপরে মাজরা পোকা, তারপরে ফুতি পোকা, মাঞ্জি পোকা, এসব ধানের ক্ষতিকরণ করেছে। 4 ভাগে 3 ভাগই ধরছে, কিছু থাকতেছে না, দেখা যাচ্ছে মরে গেছে, একরকম পচারি একরে শেষ হয়ে গেছে। এত কিভাবে আমাদের ধানের ফসলের দাম না পাই, তাতে আমাদের লস আসবে। অনুকূল আবহাওয়ায় ভালো ফলনের আশায় ছিলেন কয়েক হাজার চাষি। তবে পোকার আক্রমণে বেড়েছে ফসল বাঁচানোর দুশ্চিন্তা। এর উপর ধানের কাঙ্ক্ষিত দাম না পাওয়ার হতাশা তো আছেই। তাদের অভিযোগ, এমন দুরবস্থায় পাশে নেই কৃষি বিভাগ। নিজেদের মতো করেই চলছে পোকা দমনের চেষ্টা। ভিত্তাকর দেওয়া হয়েছে, ভিত্তাকর দিয়ে তো এটা পোকা যাচ্ছে না। দোকানদার ওষুধ দিচ্ছে ভালো, কিন্তু ওষুধটা এসে আমরা কাজ করি, কোনো ওষুধ কাজ করে না। আজ পর্যন্ত দেখলাম না কোনো এগ্রিকালচার অফিসার বা কোনো মাঠ কর্মী আমাদের এসে কোনো সহযোগিতা করলো। তবে সমস্যা সমাধানে কৃষকদের সব ধরনের সহায়তা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন কৃষি কর্মকর্তা। পাতা মোটানো পোকার কিছু আক্রমণ দেখা দিচ্ছে, তো আমরা কৃষকদেরকে প্রশিক্ষণের মাধ্যমে পরামর্শ দিচ্ছি। আমরা বিভিন্ন লিফলেট তাদের মাঝে বিতরণ করতেছি এবং আলোক ফাঁদের মাধ্যমে আমরা পোকার উপস্থিতি নিয়মিত আমরা শনাক্ত করতেছি। দিনাজপুরের 13টি উপজেলায় এবার ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 7.5 লাখ মেট্রিক টন। সিয়াম মিন্তে মাহফুজ, যমুনা নিউজ। প্রতিবন্ধকতা পেছনে ফেলে এগিয়ে যাচ্ছেন প্রান্তিক পর্যায়ের নারী উদ্যোক্তারা। তীব্র ইচ্ছাশক্তি, কঠোর পরিশ্রম আর কর্মনিষ্ঠায় ভর করে এমি আক্তার এখন পঞ্চগড়ের সফল ব্যবসায়ী। গড়ে তুলেছেন কারখানা, সেখানে কাজ করছেন 25 জন নারী। এমি আক্তার স্বপ্ন ছিল উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার। প্রবল ইচ্ছাশক্তি থাকায় স্বপ্ন পূরণে কোনো কিছুই বাধা হতে পারেনি। 2016 সালে মাত্র 30,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। ছোট পরিসরে শুরু করেন নারীদের বিভিন্ন ডিজাইনের পোশাকের শোরুম। সারা বাংলাদেশ থেকে আমি অর্ডার পাচ্ছি। তাদের অর্ডারগুলো আমি এই ভোজনপুর থেকে পঞ্চগড় 22 কিলোমিটার দূরে গিয়ে তাদের অর্ডারগুলো আমি কুরিয়ার করতেছি। আমার যে 25টি মেয়ে কাজ করে, তারা অনেক অসহায়। আমি তাদের পাশে দাঁড়াইছি যদিও, কিন্তু পুরোপুরি তাদের পাশে আমি দাঁড়াতে পারিনি। সরকারের কাছে আমার একটাই আবদার, আমার এই 25টি মেয়ের বা আমার পাশে যেন উনি থাকে। কয়েক বছরের ব্যবধানেই জনপ্রিয় হয়ে ওঠে স্নেহা ফ্যাশন অ্যান্ড বুটিক হাউস। অনলাইনের মাধ্যমে ব্যবসা সম্প্রসারণ করেছেন তিনি। বিভিন্ন জেলা থেকে পাচ্ছেন পোশাকের নতুন নতুন অর্ডার। এখানে সস্তায় পাই, কম দামে, দেখে শুনে 14 বার দেখি, দেশের জন্য নিই, আবার নিয়ে যাই, অনেক ফিরত দিই। উনি এই জিনিসটাকে তুলে ধরছে, ওনার নিজের কুটির শিল্প আছে, বিভিন্ন মানুষকে উনি কাজ দিছে, যে মেয়েগুলা সামান্য কিছু আয় করে পরিবারে অবদান রাখতে পারতেছে। গ্রামের মেয়ে হয়ে আমি গর্ববোধ করি যে এমনির মতো মেয়ে আছে বলে আজকে 25-30টা মেয়েদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারছে। গড়ে তুলেছেন কারখানা। নকশিকাঁথা, 3 পিস শাড়ি সহ বিভিন্ন পোশাকের নকশা নিজেই তৈরি করেন এমি আক্তার। কর্মসংস্থান হয়েছে 25 জন নারী কর্মীর। আমরা যে অবস্থা সময়টা কাটাতাম সেটা টিভি দেখে অথবা গল্প গুজব করে কাটতো, এখন কাজে কাটতেছে, সেটা আমাদের জন্য খুব ভালো একটা কারণ। যে টাকা আমরা ইনকাম করি সেটা আমরা সংসারের জন্য ব্যয় করতে পারি। এটা আমাদের সুবিধা, বাইরে যেতে হয় না, পর্দা শরীরভাবে আমরা এখানে ভালোভাবে সবাই সুগঠনভাবে কাজ করতে পারি। সফল এই নারী উদ্যোক্তার পাশে আছে স্থানীয় মহিলা বিষয়ক অফিস। সহযোগিতা করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তাও। আমি এটাকে সাধুবাদ জানাই যে নারীরা ঘরে বসে বরকন্যা বা সংসারের পাশাপাশি যে উদ্যোক্তা হওয়ার গল্প, সেটা শত নারীর জন্য অনুপ্রেরণামূলক। ঠুঙ্গাদড়ির জন্য আমরা একটি প্রশিক্ষণে ব্যবহার করেছি, সেখানে 120 জন নারী তারা প্রশিক্ষণ দিচ্ছে এবং এই 120 জন নারী আমার বিশ্বাস তারা উদ্যোক্তা হয়ে গড়ে উঠবে। পরিশ্রম, নিষ্ঠা, সততা আর মেধাকে পুঁজি করে পা বাড়িয়েছেন তিনি। হাজারো প্রতিবন্ধকতা পেরিয়ে নিজেকে একজন সফল নারী উদ্যোক্তা হিসেবে পরিচয় করিয়েছেন সমাজে। রাবেয়া স্মৃতি, যমুনা নিউজ। দর্শক, সংবাদের শুরুতেই জানাচ্ছিলাম মা ইলিশ রক্ষায় মধ্যরাত থেকে শুরু হচ্ছে মাছ ধরায় নিষেধাজ্ঞা। এই বিষয়ে একটু বিস্তারিত জানবো। আমরা যাচ্ছি বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে।
সহকর্মী ফেরদৌস খান ইমন আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন। ইমন, জানতে চাই মধ্যরাতে তো ইলিশ শিকারের নিষেধাজ্ঞা কার্যকর হবে, এখন সরবরাহ কেমন দেখছেন? রবিন, মূলত আজ রাত 12টার পর থেকে কিন্তু ইলিশ শিকারের নিষেধ হবে নদী এবং সমুদ্রে। মূলত সমুদ্রগামী যত ট্রলার সকল ট্রলার কিন্তু হচ্ছে বন্ধুরা পাশাপাশি মৎস্য অবতরণ কেন্দ্র রয়েছে সেখানে ফিরে এসেছে। দূরান্ত থেকে কিন্তু অনেক পাইকার এখানে এসেছে। মূলত যে পাইকারদের যে পরিমাণ মাছের চাহিদা রয়েছে সে পরিমাণ কিন্তু মাছ তারা এখানে পাচ্ছে না। সমুদ্রগামী ট্রলার তারা কিন্তু বেশি একটি মাছ পায়নি, যে কারণে কিন্তু মাছের দাম কিন্তু অনেক চড়া রয়েছে। মূলত যে এখানে 700 গ্রাম থেকে 800 গ্রাম বা 900 গ্রাম যে ইলিশ রয়েছে নদীর ইলিশ, সেগুলো কিন্তু বন বিক্রি হচ্ছে 40, 42, 38 হাজার টাকা করে, এবং সামুদ্রিক যে মাছ রয়েছে সেগুলো কিন্তু আপনার যে 30,000, 32,000 টাকা মন রয়েছে। 800 গ্রাম কেজির উপরে যেগুলো রয়েছে নদীর ইলিশ কিন্তু 50-52 হাজার টাকা, এবং সমুদ্রের ইলিশ যেটি রয়েছে সেটি কিন্তু 40-42 হাজার টাকা। মূলত এখানে আজকের এই সারাদিনই এভাবে বেচা কিনা চলবে, ট্রলার থেকে মাছ উঠাচ্ছে এবং পাইকাররা মাছ নিচ্ছে। আমি যেটা বলছিলাম যে চাহিদা মতো কিন্তু মাছ তারা পাচ্ছে না, এবং একটি কথা জেনে রাখবেন যে এই 22 দিনে কিন্তু কোনো ধরনের মাছ আমরা সুস্থ বাজার বা কোথাও কিন্তু এই যে সামুদ্রিক বা নদীর কোনো মাছ কিন্তু আমরা পাবো না, কারণ কোনো ধরনের জাল দিয়ে কিন্তু মাছ শিকার করা যাবে না। এবং যদি কেউ এই আইন বা না মানে যদি কেউ গোপনে যদি এই মাছ ধরার চেষ্টা করে তাহলে কিন্তু তাদের জন্য জেল, জরিমানা বা উভয় দণ্ডই কিন্তু তারা দণ্ডিত হতে পারে। এছাড়া যে সকল যে এখানে যে ব্যবসায়ীরা রয়েছে তারা কিন্তু একটি কথা বলেছেন, খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন, যে পরিমাণ মাছ এই শেষ দিনে এসেছে সেই মাছের যে ডিম, সেই ডিম কিন্তু পরিপক্ক হয়নি। তাদের ভাষায়, এই যে স্থানীয় জেলেদের ভাষায়, মূলত তারা গবেষকদের কাছে দাবি জানিয়েছেন যে আরো ভালো গবেষণা করে সময় দিন ঢাল ঠিক করা উচিত। কোন সময়টায় আসলে এই মা ইলিশের প্রজনন সময় বা এই নিষেধাজ্ঞার সময় জারি করা যায়। ধন্যবাদ সহকর্মী ফেরদৌস খান ইমন। দুবাই এক্সপো 2020 একটি নির্মাণাধীন ভবন ধসে প্রাণ হারিয়েছেন 3 শ্রমিক। সংকটাপন্ন অবস্থায় রয়েছে আরও 72 জন। বিশ্বমানের নিরাপত্তা ব্যবস্থার ঘোষণা দেওয়ার পরও দুবাইয়ে এ ধরনের দুর্ঘটনায় হতাশ ইউরোপিয়ান পার্লামেন্ট। এরই মধ্যে 6 মাসের এই আন্তর্জাতিক বাণিজ্য মেলা বয়কটের ঘোষণা দিয়েছে। তারা জানিয়েছে বিদেশি শ্রমিকদের সাথে অমানবিক আচরণ করে দুবাই প্রশাসন, যার সবচেয়ে বড় প্রমাণ এই হতাহতের ঘটনা। দুবাইয়ের বাইরেই বাণিজ্য মেলার স্টল তৈরির কাজে নিয়োজিত 20,000-এর বেশি শ্রমিক। অবশ্য ফরাসি পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে বলেছেন, ইউরোপিয়ান পার্লামেন্টের বয়কটের সাথে থাকছে না ফ্রান্স, কারণ সংযুক্ত আরব আমিরাতের সাথে প্যারিসের কৌশলগত এবং অর্থনৈতিক সুসম্পর্ক রয়েছে। শেষ করব বিজনেস টুডে, তার আগে শিরোনামগুলো আরও একবার। 9 মাসে আটা ময়দার দাম বেড়েছে 25%। আমদানিতে মহামারীর প্রভাব, বলছেন ব্যবসায়ীরা। একে অপরকে দুষছেন আমদানিকারক, ডিলার, পাইকাররা। উৎপাদন সব জায়গায় ভালো, একটা দেশে খারাপ হচ্ছে তাই দাম বেড়ে যাবে তা না, এগুলোর অস্থিরতার কারণে সব। যারা অ্যাকচুয়ালি আমদানিকারক বা যারা উৎপাদন কারক তারাই মার্কেট নিয়ন্ত্রণ করে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে চলছে রিক্রুটিং এজেন্টদের মানববন্ধন, মানব পাচার আইন সংশোধনের দাবি। নদী ও সাগরে মৎস্য আহরণে 3 সপ্তাহের নিষেধাজ্ঞা শুরু। মধ্যরাতে প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষার উদ্যোগ, খাদ্য সহায়তার দাবি জেলেদের। এই ছিল বিজনেস টুডের এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।